আসসালামু আলাইকুম। আপনারা মনে হয় জয়েন হয়ে গেছেন। আমাকে ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। এনিওয়ান, ঠিকঠাক ভাবে শোনা যায় আমাকে? রিফাত ভাই শুনতে পাচ্ছেন? কাইন্ডলি কেউ একটু রেসপন্স করেন ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আমরা সেশন স্টার্ট করব যদি সাউন্ড ক্লিয়ার থাকে। জি, কথা শোনা যাচ্ছে, সমস্যা নেই। জি, থ্যাংক ইউ ভাইয়া। শুরু করতে পারেন। আচ্ছা, আমাদের আজকের সেশন হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম এন্ড ইমিউন সিস্টেমের উপর। এন্ডোক্রাইন সিস্টেম, ফার্স্টেই আমরা এন্ডোক্রাইন সিস্টেমটা নিয়ে একটু জানবো যে এন্ডোক্রাইন সিস্টেমটা কি বলছে। এন্ডোক্রাইন সিস্টেমটা হচ্ছে কিছু গ্ল্যান্ডের কালেকশন, যেটা আমাদের বডির রেগুলেটরি প্রসেস গুলাকে মেনটেন করে থ্রু হরমোন বা ইউজিং হরমোন। বিভিন্ন হরমোনের মাধ্যমে আমাদের বডির রেগুলার বডিলি যে প্রসেস গুলা সেগুলো মেনটেন করে, এটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। আমরা বলছি যে এন্ডোক্রাইন সিস্টেমটা গ্ল্যান্ড দিয়ে এবং হরমোনের মাধ্যমে আমাদের বডিলি প্রসেসটা মেনটেন করে। এখন জানবো হরমোনটা কি জিনিস আসলে। হরমোনটা হচ্ছে একটা কেমিক্যাল মেসেঞ্জার বা কেমিক্যাল সাবস্টেন্স, যেটা আমাদের ব্লাড স্ট্রিমের মধ্যে ঘুরে বেড়ায়, বা ব্লাড স্ট্রিমে সারা বডিতে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয় এই বডিলি প্রসেসের মাধ্যমে। এই হরমোনটাই বা এই কেমিক্যাল সাবস্টেন্সটাই, যেটাকে আমরা হরমোন বলতেছি, এই কেমিক্যাল সাবস্টেন্সের মাধ্যমেই আমাদের এন্ডোক্রাইন সিস্টেম পুরাটা রেগুলেট হয়। এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে আসলে কি কি আছে, বা এন্ডোক্রাইন সিস্টেমের যদি পার্ট আমরা বলতে যাই, সেই ক্ষেত্রে দেখেন, আমি একটু একটা পিকচারের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি। ফার্স্ট একদম প্রথম থেকে যদি আমরা আহ, মাথা থেকে স্টার্ট করি, আই মিন ব্রেন থেকে, তাহলে প্রথমেই হচ্ছে হাইপোথ্যালামাস, এরপরে পিটুইটারি গ্ল্যান্ড, পেনিয়াল গ্ল্যান্ড, এগুলো আমরা মোটামুটি জানি, থাইমাস, এরপরে থাইরয়েড গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ওভারি, টেস্টিস, প্লাসেন্টা। আমরা মোটামুটি এগুলার লোকেশন আর কোনটা কি কাজ করে এগুলো একটু জানবো। আমাদের এই যে প্রাইমারি পার্ট, যে পার্ট গুলো আমরা এখনই জানলাম দেখলাম, সেই পার্ট গুলা এন্ডোক্রাইন সিস্টেমের প্রাইমারি পার্ট। এই পার্ট গুলা কিছু স্পেশাল গ্ল্যান্ড দ্বারা বা কিছু স্পেশাল হরমোন এই পার্ট গুলা থেকে সেক্রেশন হয়, এবং সেটা ব্লাডের মাধ্যমে আমাদের বডির রেগুলার যে মেটাবলিজম, গ্রোথ এবং রিপ্রোডাকশন সেটা মেনটেন করে বা রেগুলেট করে। আচ্ছা, এরপরে আমরা হাইপোথ্যালামাস ফার্স্টে দেখলাম যে হাইপোথ্যালামাস ব্রেন থেকে। তো এই হাইপোথ্যালামাসের লোকেশনটা কোথায়, যদি আমরা হাইপোথ্যালামাসের লোকেশন বলি, তাহলে হাইপোথ্যালামাসের লোকেশন হচ্ছে ব্রেনের বেইজে। হাইপোথ্যালামাস লোকেটেড অ্যাট দ্য বেস অফ দ্য ব্রেন, এবং এটা কানেক্ট করে নার্ভের সাথে এন্ডোক্রাইন সিস্টেমের, এবং কন্ট্রোল করে পিটুইটারি গ্ল্যান্ডকে। দেখেন, এই হাইপোথ্যালামাসের মধ্যে কিন্তু বেশ কিছু এমসিকিউ আমরা এখান থেকে কানেক্ট করতে পারি। ফার্স্ট হচ্ছে যে হাইপোথ্যালামাসটা কোথায় লোকেট করতেছে হচ্ছে বেস অফ দ্য ব্রেন। এরপরে কানেক্ট করতেছে কাকে, নার্ভাস সিস্টেম এবং এন্ডোক্রাইন সিস্টেম। এখান থেকে এমসিকিউ আমি একটু পরে জিজ্ঞেস করবো আপনাদের। তারপর হাইপোথ্যালামাসটা কন্ট্রোল করতেছে কি, পিটুইটারি গ্ল্যান্ডটাকে। ওকে, এটা গেলো হাইপোথ্যালামাস। এখান থেকে আমরা কিন্তু অলরেডি 3টে এমসিকিউ পড়ে ফেলছি। এরপরে আসলো পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডটাকে আমরা বলি মাস্টার গ্ল্যান্ড, যেটা রেগুলেট করে পুরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডটাকে। ওকে, এরপরে হচ্ছে পেনিয়াল গ্ল্যান্ড। এই পেনিয়াল গ্ল্যান্ডটা কি করতেছে, মেলাটোনিন প্রডিউস করতেছে, যেটা আমাদের স্লিপ সার্কেলটাকে মেনটেন করে। এই যে আমাদের অনেকের ঘুম হয় না, কম হয়, ইনসোমনিয়া থাকে, তো এই সবকিছু রেগুলেট করতেছে মেলাটোনিন, কিসের মাধ্যমে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে মেনটেন করতেছে।
ওকে, এরপরে আসেন থাইরয়েড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তো থাইরয়েড গ্ল্যান্ডটা লোকেট করতেছে হচ্ছে নেকে, এবং কন্ট্রোল করতেছে মেটাবলিজম। এখানেও কিন্তু দুইটা এমসিকিউ আছে। একটা হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ড লোকেট করে কোথায় কোথায় অবস্থিত, নেকে, এবং কন্ট্রোল করতেছে বা এর কাজ কি যদি বলি তাহলে এর কাজ হচ্ছে মেটাবলিজম কন্ট্রোল করা। প্যারাথাইরয়েডের ক্ষেত্রে সেম, রেগুলেট করতেছে কি ক্যালসিয়াম চ্যানেল ইন দ্য ব্লাডের যে ক্যালসিয়াম চ্যানেলটা সেটা রেগুলেট করতেছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এরপর আসেন অ্যাড্রেনাল গ্ল্যান্ড কি করতেছে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড সিচুয়েটেড হচ্ছে কিডনির উপরে, টপ অফ দ্য কিডনি, অ্যান্ড ম্যানেজ স্ট্রেস রেসপন্স কর্টিসল এবং অ্যাড্রেনালিনের মাধ্যমে। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা স্ট্রেস ম্যানেজমেন্ট বা স্ট্রেস রেসপন্স করতেছে। আচ্ছা, এরপরে আসেন প্যানক্রিয়াসটা কি করতেছে। প্যানক্রিয়াসটা ইনসুলিন এবং গ্লুকাগন প্রডিউস করতেছে, যে ইনসুলিন এবং গ্লুকাগনটা আমাদের বডির সুগার লেভেলটাকে, ব্লাডের সুগার লেভেলটাকে ম্যানেজ করতেছে বা রেগুলেট করতেছে। এরপরে রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডের মধ্যে আছে ফিমেলের জন্য ওভারি এবং মেলের জন্য টেস্টিস। এই টেস্টিস আর ওভারি থেকে হরমোন সেক্রেট হচ্ছে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। সেগুলা কন্ট্রোল করতেছে রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে। এরপরে আসেন থাইমাস। থাইমাস কি করতেছে, থাইমাস ইমিউন সিস্টেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বিরাট বড় রোল প্লে করতেছে, এবং থাইমাসটা একসাথে কাজ করতেছে হোমিওস্টাসিস মেনটেন করার জন্য। আচ্ছা, এখন দেখেন এই যে আমরা পিছনে যে হরমোন গুলা পড়লাম, মাঝখানে মাঝখানে কিছু কিছু হরমোন আছে, তখন জানবো যে আসলে কোনটা থেকে কি কি হরমোন সেক্রেট হচ্ছে। ফার্স্টে দেখেন হাইপোথ্যালামাস, এগুলো আপনারা জানেন, এটা জাস্ট হচ্ছে যে রিভাইস হচ্ছে। ওকে, তো হাইপোথ্যালামাস থেকে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, যেটাকে আমরা বলি টিআরএইচ, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এরপরে ডোপামিন গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, সোমাটোস্ট্যাটিন গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, এবং হচ্ছে অক্সিটোসিন, ভেসোপ্রেসিন। তারপরে এইদিকে আছে দেখেন মেলাটোনিন, মানে পেনিয়াল গ্ল্যান্ড থেকে রিলিজ হচ্ছে মেলাটোনিন। তারপরে পিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্টেরিয়র পিটুইটারি। পিটুইটারি দুইটা ভাগ, পোস্টেরিয়র এবং অ্যান্টেরিয়র। তো অ্যান্টেরিয়র থেকে হচ্ছে গ্রোথ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন, ফলিকুল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং এবং প্রোল্যাকটিন। আর এইদিকে হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন, ভেসোপ্রেসিন আর অ্যান্টিডায়াবেটিক হরমোন। এর মাঝখানে দেখেন অক্সিটোসিনটা আর হচ্ছে অ্যান্টিডায়াবেটিক হরমোন, এই দুইটা স্টোর থাকতেছে। এরপরে এই সাইডে এসে দেখেন লেফটে থাইরয়েড হরমোন আমরা ট্রাইরোথায়োনিন আর হচ্ছে থাইরক্সিন, এই দুইটা পাচ্ছি থাইরয়েড থেকে। ইন্টারমিডিয়েট পিটুইটারি। আচ্ছা, এই পিটুইটারি গ্ল্যান্ড, সরি ভুল হয়ে গেছে মাঝখানে, একটু দেখেন। এই পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে যে তিনটা, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এবং হচ্ছে ইন্টারমিডিয়েট। তো এই ইন্টারমিডিয়েটটা থেকে হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এই হরমোনটা সিক্রেট হচ্ছে, মানে পিটুইটারি থেকে তিনটা। এরপরে মানে পিটুইটারি পার্ট তিনটা, হাইপোথ্যালামাসে টোটাল হচ্ছে যে আটটা, তারপরে থাইরয়েডে দুইটা, আর পেনিয়ালে হচ্ছে একটা। এই হরমোন গুলা সব প্রত্যেকটা গ্ল্যান্ড থেকে আলাদা আলাদা রিলিজ হচ্ছে, এবং আমরা এই যে পিছনে জানছি যে কোনটা থেকে মোটামুটি শর্টে যে কোনটা কি কাজ করতেছে, কোন কোন গ্ল্যান্ড কি কাজ করতেছে। ওকে, এখন আসেন ফাংশন। আচ্ছা, যদি ফাংশনটা ধরেন আমরা পড়ছি না, এই না পড়ে এই পিছন থেকে এতটুকু পার্ট থেকে বলতে পারবো না, এই যে প্রাইমারি পার্ট অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আমরা এই যে পার্ট গুলা পড়লাম, হাইপোথ্যালামাস, তারপর পিটুইটারি গ্ল্যান্ড, তারপরে পেনিয়াল, থাইরয়েড, প্যারাথাইরয়েড, এগুলো যে পড়লাম, তো এখান থেকে আমরা বলতে পারবো না যে আসলে মোটামুটি এই এন্ডোক্রাইন সিস্টেমটার কাজ কি। পারবো? একটু চেষ্টা করি। আচ্ছা, দেখেন হাইপোথ্যালামাস থেকে যদি আমরা বলতে চাই,
তো এখানে এখানে একটা বলা যায়, সেটা হচ্ছে যে এই যে কানেক্ট করতেছে নার্ভাস সিস্টেম এবং এন্ডোক্রাইন সিস্টেমটাকে। এখানে দুইটা আছে। একটা হচ্ছে যে আমরা বলতে পারি যে এন্ডোক্রাইন সিস্টেমটা নার্ভাস সিস্টেম এবং মানে এন্ডোক্রাইন সিস্টেমের কাজ হচ্ছে যে হাইপোথ্যালামাস থেকে হাইপোথ্যালামাসটা পিটুইটারিকে কন্ট্রোল করতেছে এবং কানেক্ট করতেছে এন্ডোক্রাইন সিস্টেমের সাথে নার্ভাস সিস্টেমটাকে, মানে নার্ভাসটাকে। এরপরে আপনার পিটুইটারি থেকে যদি, আচ্ছা পিটুইটারিটা তো মাস্টার গ্ল্যান্ড, এটা তো পুরো এন্ডোক্রাইন গ্ল্যান্ডটাকে রেগুলেট করতেছে। তারপরে যদি পেনিয়াল থেকে বলতে যাই, তাহলে কি করতেছে, মেলাটোনিন প্রডিউস করতেছে। কাজ কি? কাজ হচ্ছে রেগুলেট স্লিপ সার্কেল, আমাদের স্লিপ সার্কেলটাকে রেগুলেট করতেছে। এরপরে যদি থাইরয়েড থেকে বলতে যাই, তাহলে মেটাবলিজমের উপর কাজ করতেছে বা মেটাবলিজমটাকে কন্ট্রোল করতেছে। তারপরে প্যারাথাইরয়েড থেকে যদি বলতে যাই, এগুলো হচ্ছে মানে কাজ বলতেছি, এন্ডোক্রাইন সিস্টেমের কাজ। যদি আমরা ওখান থেকে না পড়ে ধরেন যে সামহাও মনে নাই, তাহলে আমাদের এগুলা জানা আছে কিভাবে লিখবো সেই ক্ষেত্রে। তো এখান থেকে যদি নিতে যাই, তাহলে দেখেন রেগুলেট করতেছে কি, ক্যালসিয়ামটাকে, ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে রেগুলেট করতেছে। এরপরে কি অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যদি বলি, তাহলে ম্যানেজ করতেছে কি স্ট্রেস রেসপন্সটা। প্যানক্রিয়াস কি করতেছে, ব্লাড সুগার লেভেলটা কন্ট্রোল করতেছে। তারপরে রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড থেকে যদি বলি, তাহলে সেক্স হরমোন মেল ফিমেলের জন্য ইস্ট্রোজেন প্রজেস্টেরন কি করতেছে, কন্ট্রোল রিপ্রোডাকশন, রিপ্রোডাকশনটা কন্ট্রোল করতেছে। আচ্ছা, তারপরে থাইমাস কি করতেছে, ইমিউন সিস্টেমটা ডেভেলপ করতেছে। এখন দেখেন এই যে এখানে বলা আছে যে ফাংশন কি, মানে টোটাল এন্ডোক্রাইন সিস্টেমের ফাংশন কি। তখন আমরা এখানে বলছি যেটা, এখন আমরা ওটার সাথে এটা একটু মিলাই দেখি যে কি অবস্থা। এখানে আমরা বলছি যে এন্ডোক্রাইন সিস্টেমের মেইন ফাংশন হচ্ছে যে হরমোনগুলা ওখান থেকে রিলিজ হয়, এন্ডোক্রাইন সিস্টেমের গ্ল্যান্ডগুলো থেকে রিলিজ হয়, সেই হরমোনগুলা কন্টিনিউ আমাদের বডিটাকে মেনটেন করে, বডির যে সম্পূর্ণ প্রসেসটা সেটা মেনটেন করে থ্রু ব্লাড। ওকে, এরপর কি মোর দেন 50 ডিফারেন্ট হরমোনস। হ্যাঁ, মোর দেন 50 ডিফারেন্ট হরমোনস, যেগুলো আমাদের পুরা দে আর দে এফেক্ট নিয়ারলি অল অ্যাসপেক্ট অফ হেলথ, আমাদের পুরা হেলথটাকে কন্ট্রোল করতেছে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি। এক্সাম্পল হিসেবে আমরা বলছি মেটাবলিজম, আমরা অলরেডি পিছনে এই যে এখানে পড়ে আসছি। মেটাবলিজম, মেটাবলিজমে হেল্প করে কোনটা, থাইরয়েড গ্ল্যান্ড। আচ্ছা, থাইরয়েড ওটা পরে আসছি। তারপরে হোমিওস্ট্যাসিস, কন্ট্রোল ইন্টারনাল ব্যালেন্স, ব্লাড প্রেশার, ব্লাড সুগার লেভেল, এই যে পড়ছি ব্লাড সুগার কোথায়, প্যানক্রিয়াস, ব্লাড সুগার লেভেল। ওকে, এরপর হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এদিকে পাইছি এই যে ইমিউন সিস্টেম ডেভেলপমেন্ট, হোমিওস্ট্যাসিস। আচ্ছা, সেক্সুয়াল ফাংশন, এই যে এখানে পাইছি রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডে। ওকে, এরপর হচ্ছে রিপ্রোডাকশন, এই রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডটাই সেক্সুয়াল ফাংশন এবং হচ্ছে রিপ্রোডাকশন দুইটাই। স্লিপ সার্কেলটা কোথায় পাইছি, স্লিপ সার্কেলটা পাইছি হচ্ছে পেনিয়াল গ্ল্যান্ডে। ওকে, তারপরে মুড, মুড হচ্ছে স্ট্রেস রেসপন্স, যেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড, স্ট্রেস রেসপন্স। তাহলে দেখেন এই যে ফাংশন গুলা, এই ফাংশন গুলাকে আরেকটু যদি আপনারা ডিসক্রাইব করে লিখতে যান, যে যদি ধরেন রিটেনে চলে আসছে 5 বা 10 মার্কসের জন্য, তখন কিভাবে লিখবেন? তখন এখান থেকে আপনারা অ্যাড করে লিখতে পারেন প্রত্যেকটা গ্ল্যান্ড ধরে ধরে বা হরমোন ধরে ধরে। ওগুলো মাথায় থাকলে তখন ফাংশনটা লিখতে ইজি হবে, তখন আর ওই যে মানে পড়ে লিখতে হবে এরকম ব্যাপারটা না আর কি, জানা থাকলে তখন লেখা যাবে। ওকে, এরপরে আসি কমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার। কমন এন্ডোক্রাইন ডিসঅর্ডারের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি ডায়াবেটিস মেলাইটাস, মোস্ট কমন ডায়াবেটিস মেলাইটাস, যেটা আমরা সবাই জানি, ওয়ার্ল্ড ওয়াইড অনেক নামকরা ডিজিজ আর কি এন্ডোক্রাইন সিস্টেমের। ওকে, এটা হচ্ছে টাইপ 1 টাইপ 2 দুই ভাগে ভাগ করলাম। এই টাইপ 1টার মধ্যে হচ্ছে, টাইপ 1টা বলছে যে অটো ইমিউন কন্ডিশন, যখন আমাদের প্যানক্রিয়াস থেকে প্রডিউস লিটিল টু নো ইনসুলিন, মানে হয় অল্প পরিমাণ ইনসুলিন প্রডিউস হবে আর না হলে হবেই না। তখন এই কন্ডিশনটা হবে টাইপ 1 এর মধ্যে, বা অটো ইমিউন কন্ডিশন যেটাকে আমরা বলি। এবার টাইপ 2 যদি হয়, তাহলে এটা হবে কখন, যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাবে, মানে ইনসুলিনটা টোটালি কোন রকম ব্লাড গ্লুকোজ লেভেলটা প্রডিউস করবে না, মেনটেন করতে পারবে না।
যখন টোটালি প্রডিউস হবে না তখন তো মেনটেন করার প্রশ্নই ওঠে না। তাহলে টাইপ ওয়ানে হচ্ছে যে অল্প পরিমাণে ইনসুলিনটা প্রডিউস হচ্ছে, আবার হচ্ছে যে নাও হতে পারে, কিন্তু টাইপ টু তে টোটালি হচ্ছে না। আচ্ছা, এরপরে হচ্ছে থাইরয়েড ডিসঅর্ডার। আচ্ছা, থাইরয়েড ডিসঅর্ডারটা কি বলছে? এখানে হাইপোথাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজম। এই হাইপো আহ কোথায় গেল, হাইপো আর হাইপার থাইরয়েডিজম। আচ্ছা, এই নামগুলাতেই তো আমরা বুঝতেছি যে আসলে হাইপোটা হচ্ছে কম আর হাইপারটা হচ্ছে বেশি। থাইরয়েড গ্ল্যান্ডটা হাইপোতে কম কম কাজ করে, আর হাইপারে যে ওভার অ্যাক্টিভ হয়, মানে হাইপোতে আন্ডার অ্যাক্টিভ আর হাইপারে যে ওভার অ্যাক্টিভ হয়। দেখেন এখানে কিছু সিমটম বলছে যে হাইপোতে এসে মেটাবলিজম স্লো হয়ে যায়, যেটার কারণে আমাদের ওয়েট গেইন হয়, আবার ফ্যাটিক লাগে, টায়ার্ডনেস হয়। আর হাইপারে যে মেটাবলিজম বেশি হয় তখন ওয়েট লসের একটা ব্যাপার থাকে এবং র্যাপিড হার্ট রেট থাকে। আচ্ছা, এরপরে আসি অ্যাড্রেনাল গ্ল্যান্ড ডিসঅর্ডার। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড ডিসঅর্ডারে দেখতে পাচ্ছি আমরা যে কমন যেটা, যে কুশিং সিনড্রোম, আমরা অনেকবার শুনছি কুশিং সিনড্রোমের নাম। এটা কেন হয়? প্রলং এক্সপোজার টু হাই কর্টিসল লেভেল, এবং আম, অনেক সময় দেখা যায় যে টিউমার বা অনেক মেডিকেশন থেকেও আসলে হচ্ছে যে এটা হয়ে থাকে। তো মোস্ট কমন কজ হচ্ছে যে আসলে কর্টিসলের যদি এক্সেস প্রোডাকশন হয় বা এক্সপোজার হয়, সেই ক্ষেত্রে আমাদের কুশিং সিনড্রোম হয়। আর আরেকটা হচ্ছে যে এডিসন ডিজিজ। কুশিং সিনড্রোমটা আগে বললাম যেটা মোস্ট কমন, তাই। আচ্ছা, এডিসন ডিজিজ হচ্ছে যে একটা ক্রনিক সিচুয়েশন বা ক্রনিক ডিজিজ যেটাতে অ্যাড্রেনালটা ইনসাফিসিয়েন্সি রেজাল্ট হয়, মানে অনেক কম কর্টিসল এবং অ্যালডোস্টেরন প্রডিউস হয়, বা সে কারণে আপনার হচ্ছে যে অ্যাডিসন ডিজিজটা হয়। এবং এটা হচ্ছে অনেক ক্রনিক কন্ডিশন, মানে হয় না যে সার্ডেন চলে আসতেছে, সার্ডেন না, ব্যাপারটা অনেক দিন থেকেই থাকে, ক্রনিক ডিজিজ বলা যায়। আচ্ছা, এরপরে আসি রিপ্রোডাক্টিভ অ্যান্ড গ্রোথ ডিসঅর্ডার। তো এই রিপ্রোডাক্টিভ অ্যান্ড গ্রোথ ডিসঅর্ডারের মধ্যে মোস্ট কমন ফিমেলদের যেটা হয় সেটা হচ্ছে পিসিওএস। আমরা এখন মোটামুটি ম্যাক্সিমাম ফিমেলরাই এই পিসিওএস এ সাফার করতেছে। তো এটা হচ্ছে একটা কমন হরমোনাল ইমব্যালেন্স যেটা আমরা বলি ওমেনের ক্ষেত্রে, যেটা ওভুলেশন এবং ফার্টিলিটির ক্ষেত্রে অনেক বেশি এফেক্ট করে এই পিসিওএস থাকলে। মোটামুটি আমাদের কম বেশি সবারই পিসিওএস আছে, কিন্তু মেনটেইনের একটা ব্যাপার থাকে, যে কারো মেনটেইন হয় বা কারো হয় না। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আচ্ছা, এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে যে জাইগান্টিজম অথবা হচ্ছে অ্যাক্রোমেগালি। এটা খুব রেয়ার, খুব কমই দেখা যায়। আমরা এরকম আহ, খুব কম আছে যে এরকম এক্সপেরিয়েন্স আছে যে এই পেশেন্ট গুলা পাইছি। তো এই কন্ডিশন গুলা হয় যখন এক্সেস গ্রোথ হরমোনটা প্রডিউস হয়, সেই ক্ষেত্রে অ্যাক্রোমেগালি এবং জাইগান্টিজম। এটার কারণই হচ্ছে যে এক্সেস গ্রোথ হরমোন প্রোডাকশন হয়। এটাও কিন্তু একটা এমসিকিউ এর পার্ট। আচ্ছা, এরপর আসি ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমটা আসলে কি? তো ইমিউন সিস্টেম যদি আমরা নর্মালি চিন্তা করতে যাই, ইমিউনিটি, ইমিউন সিস্টেমের আগে একটু ইমিউনিটি বলতে চাই। ইমিউনিটিটা হচ্ছে আমাদের নর্মাল বডির ডিফেন্স সিস্টেম বা ডিফেন্স মেকানিজম। আমাদের বডি বাহিরের কোনো সাবস্টেন্স ছাড়া যে কোনো প্রকার ভাইরাস, ব্যাকটেরিয়া বা যে কোনো ইনফেকশনকে কিভাবে প্রোটেক্ট করতেছে, এটাই হচ্ছে আমাদের ইমিউনিটি। তো এই ইমিউনিটিটাই ইমিউন সিস্টেমের মধ্যেই পড়ে। তো এই ইমিউন সিস্টেমটা কি এখন আমরা জানবো। তো ইমিউন সিস্টেমটাকে বলা হচ্ছে একটা কমপ্লেক্স নেটওয়ার্ক সিস্টেম। আমরা কমপ্লেক্স তো বুঝি যে যখন দুই চার অনেকগুলা একসাথে, মানে অনেকগুলা পার্ট একসাথে কানেক্ট হয় তখন সেটাকে কমপ্লেক্স বলে। তো এখানে সেল, টিস্যু, অর্গান, বিভিন্ন সাবস্টেন্স এগুলা একসাথে ফাইট করে বাহিরের ডিজিজের এগেনস্টে, ইনফেকশাস ডিজিজের এগেনস্টে। তখন সেটা কমপ্লেক্স একটা নেটওয়ার্ক তৈরি হয় আমাদের বডির মধ্যে। আমাদের বডির যে সেল, টিস্যু, অর্গান এবং বিভিন্ন সাবস্টেন্স, বিভিন্ন গ্ল্যান্ড, হরমোন, সেগুলা সব একসাথে মেক করে, মানে একসাথে বাইন্ড তৈরি করে হেল্প করে বডিকে
কিসের জন্য? যে কোনো বাহিরের ইনফেকশন, ফরেন বডি বা যে কোনো ডিজিজ, এগুলোর এগেনস্টে কাজ করতে সাহায্য করে। এটাই হচ্ছে আমাদের বডির ইমিউন সিস্টেম। এই ইমিউন সিস্টেমটা ইনক্লুড মানে ইমিউন সিস্টেমের মধ্যে ইনক্লুড হচ্ছে আপনার হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি আমরা যেটা বলি, বিভিন্ন অর্গান, টিস্যু, যেমন আপনার হচ্ছে লিম সিস্টেম। লাইক যদি এক্সাম্পল হিসেবে বলতে চাই তাহলে থাইমাস অলরেডি আমরা পড়ে আসছি, স্প্লিন, টনসিলস, লিম্ফ নোড, তারপর লিম্ফ ভেসেল, বোন মেরু। এগুলা হচ্ছে আমাদের পুরা ইমিউন সিস্টেমটার কি বলবো, মানে ইমিউন সিস্টেমটাকে একসাথে মিলে বডির এগেনস্টে ফাইট করে, বাহিরের কোনো ফরেন বডি থেকে বা কোনো ইনফেকশাস কন্ডিশন থেকে অথবা যে কোনো ডিজিজ থেকে। আচ্ছা, ওভারভিউ যদি করতে চাই ইমিউন সিস্টেমটা, তাহলে দেখেন ইমিউন সিস্টেমটাকে প্রথমে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ইনোনেট আর একটা হচ্ছে অ্যাডাপটিভ। তো অ্যাডাপটিভটাকে স্পেসিফিক করে দিচ্ছি, আর নন ইনোনেট যেটা, সেটা হচ্ছে যে নন স্পেসিফিক, আদার্স আরেকটা নেম। তো ইনোনেট হচ্ছে বাইবন যেটা আমরা পাই, আর অ্যাডাপ্ট করা আমরা নর্মালি নামটা থেকে বোঝা যাচ্ছে অ্যাডাপ্ট করা, যেটা আমরা অন্য কারো কাছ থেকে পাই। মানে একটা হচ্ছে ভাই বোন, আমরা যেটা জেনেটিক বলি যে হ্যাঁ আমার বাবা মার বা আমার নিজে ব্লাড কানেকশন কারোর মধ্যে ছিল, বা বংশগত যেটা আমরা বলি সেটা হচ্ছে ইনোনেট। আর এছাড়া বাকি সবগুলাই হচ্ছে অ্যাডাপটিভ। এগুলাকেও আবার দুই ভাগে ভাগ করছে কম্পোনেন্ট হিসেবে। বোথ সাইডেই ইনোনেট বা অ্যাডাপটিভ দুইটারই দুইটা দুইটা ভাগ হচ্ছে, যে সেলুলার কম্পোনেন্ট এবং হরমোনাল কম্পোনেন্ট। আচ্ছা, এখন আসলে হচ্ছে ইমিউনিটি, যেটা আমরা অলরেডি বলছি। কি বলছিলাম? ইমিউনিটি বা বডির যে ডিফেন্স সিস্টেম, যে কোনো প্রকার কোনো কিছুর হেল্প ছাড়া আমাদের বডিটা বাহিরের কোনো সাবস্টেন্সের এগেনস্টে যেভাবে ডিফেন্স করে আমাদের সুস্থ রাখে, সেটাই হচ্ছে যে আমাদের ইমিউনিটি। এই ডিফাইন বা ইমিউনিটি যদি কি বলি আমরা, তাহলে এটা বলতে পারি: immunity is your body's natural defense system, that ability to resist and fight off diseases caused by harmful invaders like bacteria, virus, and fungi, achieved through a specialized cell and protein that recognize and neutralize threat. So এটা অলরেডি বলে ফেলছি ইমিউনিটি। দেন এখন টাইপ টাইপে আসি, ইমিউনিটি অ্যান্ড ইটস টাইপ। এটাও অলরেডি আমরা ইমিউন সিস্টেমের মধ্যে দেখলাম যে ইমিউনিটিটা অ্যাডাপটিভ ইমিউনিটি এবং ইনোনেট ইমিউনিটি। তো এখানে ইনোনেট ইমিউনিটির কোনো ভাগ নাই, কিন্তু অ্যাডাপটিভ ইমিউনিটিটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে যে ন্যাচারাল আর একটা আর্টিফিশিয়াল। ন্যাচারালটাও আবার দুই ভাগে ভাগ করা, একটা প্যাসিভ, একটা হচ্ছে অ্যাক্টিভ। আচ্ছা, প্যাসিভটাতে ব্র্যাকেটে দেওয়া হয়েছে যে ম্যাটার্নাল। ম্যাটার্নাল বলতে আমরা বুঝতেছি যে যেটা মা থেকে চলে আসতেছে। অ্যাক্টিভে হচ্ছে ইনফেকশাস, যে কোনো ইনফেকশাস ডিজিজ বা ইনফেকশন থেকে ক্যারি করা। আর আর্টিফিশিয়ালের ক্ষেত্রে হচ্ছে অ্যান্টিবডি ট্রান্সফার, প্যাসিভ যেটা। আর অ্যাক্টিভের ক্ষেত্রে হচ্ছে ইমিউনাইজেশন। ওকে, এখন আসি হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ ইমিউনিটির মধ্যে কিছু ডিফারেন্সেস, মানে যেটা থেকে আমরা আলাদা করতে পারবো। আমরা যদিও আহ, এখান থেকে হয়তো দুই একটা নিতে পারবো, তারপর আমরা কিছু অ্যাড করি এখানে। অ্যাক্টিভ ইমিউনিটিটা আর প্যাসিভ ইমিউনিটিটা মানে আসলে কি ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ইমিউনিটি? তো অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে বলছে যে এটা ফার্স্ট প্রোভাইড কি করে, ইমিউন রেসপন্স প্রোভাইড করে ফার্স্ট ইমিউন রেসপন্স করতেছে। আর প্যাসিভটা কি করতেছে, স্লো এবং টেক্স টাইম টু বিকাম এফেক্ট। মানে অ্যাক্টিভটা ফাস্ট কাজ করে, এটার ইফেক্টটাও তাড়াতাড়ি আসে, মানে ইমিউন রেসপন্সটা খুব ফাস্ট চলে আসে। আর প্যাসিভের ক্ষেত্রে স্লো ইমিউন রেসপন্স হয় এবং সেটার ইফেক্টও হয়, কাজও করে দেরিতে, মানে ধীরে। আচ্ছা, অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে অ্যান্টিবডিজ আর প্রডিউস ইন দা হোস্ট বডি। অ্যাক্টিভ ইমিউনিটির অ্যান্টিবডিটা হোস্ট বডিতে প্রডিউস হয়। আর প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে হয় কি, রেডিমেড অ্যান্টিবডিজ আর গিভেন টু দা হোস্ট। বাহির থেকে অ্যান্টিবডি মানে হোস্টের বডিতে প্রোভাইড করা হয়। আর অ্যাক্টিভের ক্ষেত্রে হয় কি, প্রোভাইড ইমিউনোলজিক্যাল মেমোরি। আর প্যাসিভের ক্ষেত্রে কোনো রকম ইমিউনোলজিক্যাল মেমোরি প্রোভাইড করা হয় না।
অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে হয় লং লাস্টিং এবং প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে হয় শর্ট লিভড। এখানে আরো কিছু আপনারা অ্যাড করতে পারেন, যেমন অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে ওই যে এখানে দেখলাম যেমন অ্যান্টিবডি ট্রান্সফারের ক্ষেত্রে এটা অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে দিতে পারেন ইমিউনাইজেশন, আর প্যাসিভের ক্ষেত্রে হচ্ছে অ্যান্টিবডি ট্রান্সফার। আচ্ছা, এরপরে হচ্ছে কিভাবে কাজ করতেছে এই আমাদের ইমিউন সিস্টেমটা। আমরা যে এতক্ষণ বললাম যে ইমিউন সিস্টেমটা কি বা কি সমাচার কত ভাগে ভাগ করতেছি বা কি, সো আলটিমেটলি কাজ করতেছে কিভাবে সেটা একটু জানি। আচ্ছা, ফার্স্টেই হচ্ছে রিকগনিশন। সরি, রিকগনিশনটা হচ্ছে পরিচিতি পর্ব, এক কথায় আমরা বলতে পারি যে ইমিউন সিস্টেমটা ফার্স্টে আইডেন্টিফাই করে ফরেন সাবস্টেন্সটাকে বা বাহিরের যে অ্যান্টিজেনটাকে, যেটা আমাদের শরীরের জন্য বা যেটা আমার শরীরের জন্য ডেঞ্জারাস বা ক্ষতিকর বা ইনফেকশাস। সো ফার্স্টে আগে আমাদের ইমিউন সিস্টেমটা আইডেন্টিফাই করতেছে যে ফরেন বডিটা আমাদের বডি, ফরেন সাবস্টেন্সটা আমাদের বডিতে আসছে সেটা, যেটা আমাদের জন্য ডেঞ্জারাস। এরপরে কি করতেছে, আগে আইডেন্টিফাই করলো, এরপরে কি করতেছে, রেসপন্স করবে। রেসপন্স করবে কিভাবে, এই যে স্পেশালাইজ সেল এবং প্রোটিন যেগুলো আছে সেই সেগুলা প্রডিউস করতেছে, একসাথে বাইন্ড করতেছে এবং টার্গেট করতেছে কোনটাকে, ওই যে আইডেন্টিফাই করলাম ফরেন সাবস্টেন্স যেটা আমাদের বডির জন্য ডেঞ্জারাস, সেটাকে টার্গেট করবে এবং ডিস্ট্রয়, কিভাবে তাদেরকে ডিস্ট্রয় করা যায় সেটা একটা প্ল্যান তৈরি করবে। ফার্স্টে কি হলো, রিকগনাইজ করলো, আগে আইডেন্টিফাই করলো ফরেন সাবস্টেন্স, তারপরে বডি স্পেশালাইজ সেল প্রোটিন অর্গান যেগুলো আছে সেগুলো একসাথে বাইন্ড করে টার্গেট করতেছে ওই ফরেন বডিটাকে এবং ডিস্ট্রয়ের জন্য প্ল্যান করতেছে যে কিভাবে তাকে ডিস্ট্রয় করা যায়। এরপরে মেমোরি, যেটাকে আমরা অ্যাডাপটিভ ইমিউনিটি বলছি, আফটার ফাইটিং অ্যান্ড ইনফেকশন টার্গেট করে সেই আহ, আহ, আগে টার্গেট করলো, টার্গেট করার পরে প্ল্যান করলো যে এইভাবে করে তাকে তার মানে ফরেন বডিটার এগেনস্টে ফাইট করবে। আচ্ছা, এরপরে ফাইট করে যখন ওই ফরেন বডিটার এগেনস্টে ফাইট করা হলো তখন সেই সিস্টেমটা মানে মেমোরাইজ করে রাখলো বা রিমেম্বার করে রাখলো যে কোন স্পেসিফিক জার্মের এগেনস্টে সে ফাইট করলো, সেটা যেন নেক্সট টাইম যখন আবার ওইটা আসবে বা ওই জার্মটা যখন আবার ট্রাই করবে, ফরেন বডিটা আবার ট্রাই করবে নেক্সট আবার কোনো ডিজিজ বা কোনো ডেঞ্জার সিচুয়েশনের জন্য, তখন যেন অনেক বেশি ফাস্ট এবং আরো বেশি, এখনকার থেকে আরো বেশি শক্তভাবে তাকে হ্যান্ডেল করতে পারে, সেই জন্য এটা মেমোরাইজ করে রাখবে। দ্যাট মিনস সামারি তাহলে কি হলো, প্রথমে রিকগনাইজ করতেছে মানে আইডেন্টিফাই করতেছে, আমরা আগে আমাদের শত্রুকে আইডেন্টিফাই করলাম, আইডেন্টিফাই করার পরে সেটার এগেনস্টে আমরা আমাদের সৈন্যদলকে অনেক বেশি স্ট্রং করে তুললাম এবং তাদেরকে টার্গেট করলাম এবং প্ল্যান যে কিভাবে তাদেরকে আমরা আহ, আহ, মানে তাদের এগেনস্টে আমরা কিভাবে ফাইট করব। এরপরে প্ল্যানটাকে এক্সিকিউট করলাম, দেন কি করলাম, ওই যে ফাইট করলাম এবং ওই সৈন্যগুলাকে আমরা চিনে রাখলাম যে তারা কত বেশি শক্তিশালী, এবং পরবর্তীতে যখন আবার তারা চড়াও হতে যাবে তখন আমরা তাদের থেকে আরো বেশি শক্তিশালী হব এবং তাদের এগেনস্টে যেন ফাইট করতে পারি সেভাবে আমাদের মেমোরিটাকে মেমোরাইজ করে বা রিমেম্বার করে রাখবো। এটাই হচ্ছে ইমিউন সিস্টেমের কাজ। আই থিঙ্ক আপনাদের বুঝতে সুবিধা হয়েছে আমার মনে হয়। আচ্ছা, এরপরে আসি হচ্ছে অটো ইমিউন ডিজিজ। হোয়াট ইজ অটো ইমিউন ডিজিজেস? যদি অটো ইমিউন ডিজিজ বলতে আমরা কি বুঝি এটা বলি তাহলে কি হয় আসলে। আচ্ছা, এই অটো ইমিউন ডিজিজটা হচ্ছে খুব খারাপ একটা সিচুয়েশন যেটা আমাদের বডির ইমিউন সিস্টেমটাকে নিজে নিজে অ্যাটাক করে, ডিফেন্স কাজ করে না, না করে বডিতে একটার পর একটা ইনফেকশন গ্রো করতেই থাকে। সেই সিচুয়েশনটাকে আমরা অটো ইমিউন ডিজিজ বলি। এখন দেখি আমরা এখানে কি লেখা আছে। Autoimmune disease are health condition that happened when your immune system attacked your body instead of ডিফেন্ডিং ইন, মানে তাকে ডিফেন্ড করবে কি সেটার এগেনস্টে অ্যাটাক করতেছে, নিজেই নিজেকে অ্যাটাক করতেছে, নিজেই নিজের মানে নিজেরাই নিজের সৈন্যদেরকে অ্যাটাক করতেছে, সহজ কথা। তখন আমরা মেডিকেল টার্মে এটাকে বলি অটো ইমিউন ডিজিজ। আচ্ছা,
Usually, immune system is like body's built-in security system. ইমিউন সিস্টেমটা নর্মালি আমাদের বডির সিকিউরিটি সিস্টেমটাকে অনেক বেশি বিল্ড করে, কিন্তু যখন এটা ডিটেক্ট করে যে আসলে ভাইরাস বা ব্যাকটেরিয়া বডিতে নাই, বা যে এখানে বলছে যে ইট automatically detect substance that shouldn't be in your body, like virus, bacteria, toxins, and send out WBC to eliminate them before they can damage your body and make you sick. আচ্ছা, এখানে বলছে ডিফেন্সটাই যে কাজটা করতেছে, যে আমাদের বডিটা আগে ডিটেক্ট করে, আমাদের মানে সিস্টেমটা, অটোইমিউন সিস্টেমটা আগে ডিটেক্ট করতেছে যে আসলে কিছু আছে নাকি, ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলার মতো। তো যদি থাকে তাহলে সেই ইনফরমেশনটা সেন্ড করে ডাব্লিউবিসি কে, এবং তারপরে আমরা যে মেকানিজমটা বললাম কিভাবে ইলিমিনেট করতে হবে যেন আমাদের বডির কোনো রকম কোনো ড্যামেজ বা আমরা যেন সিক হয়ে না যাই, সেটার ক্ষেত্রে এটা এই শর্টে, ইউজুয়ালি থেকে শর্টে পুরাটাই আবার হচ্ছে যে এই যে হাউ টু ওয়ার্ক, এইটাই জাস্ট শর্ট করে দেয়া আছে, যে ভাইরাস ব্যাকটেরিয়াকে ডিটেক্ট করতেছে এবং আছে কিনা সেটা আমাদের বডিতে আছে সেটা ডিটেক্ট করতেছে, বা নাই সেটা ডিটেক্ট করতেছে, এবং সেটার রেসপন্সটা সেন্ড করতেছে ডাব্লিউবিসি কে, তারপরে সেটা এলিমিনেট করতেছে যেন আমাদের বডির কোনো হার্ম বা সিক না হয় সেই জন্য। আচ্ছা, এখন কিছু কন্ডিশন বা আমাদের এই ইমিউন সিস্টেমটা আসলে কোনটাকে কোনটাকে এফেক্ট করতেছে, আমাদের বডির কোন কোন পার্টকে দেখেন। ফার্স্টে হচ্ছে জয়েন্টটাকে এফেক্ট করে, জয়েন্ট, মাসেল, স্কিন, ব্লাড ভেসেল, ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, মোটামুটি সবগুলাতেই আমাদের এই ইমিউন সিস্টেমটা কাজ করতেছে বা এফেক্ট করতেছে। কারণ কি, যখন বডির যখন কি বলে এটাকে, বডির ডিফেন্স সিস্টেম যেটা, বা যেই সিস্টেমটা বডিকে আসলে কোট করে রাখতেছে বা সেভ করে রাখতেছে, যখন ওই সিস্টেমটাই অকেজো হয়ে যায় তখন আসলে কোনো দিক থেকেই রেহাই পাওয়ার মতো কিছু থাকে না। এই জন্য বললাম যে অটো ইমিউন ডিজিজ আমরা যে বললাম, এই অটো ইমিউন ডিজিজটাই হচ্ছে এমন একটা খারাপ কন্ডিশন, যে এই যে একটার পর একটা সবকিছু হচ্ছে, এটাই হচ্ছে অটো ইমিউন ডিজিজের একটা এক্সাম্পল। যে আমার ধরেন সাপোজ কারো ধরেন যে হচ্ছে হুট করে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ধরা পড়ছে, তো তার ওই সিচুয়েশনের মধ্যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস থেকে আবার তার কখনো ডায়াবেটিস ছিলই না, হুট করে তার ডায়াবেটিস ধরা পড়ছে। এরপরে আহ তার কখনো হাইপারটেনশনও ছিল না, কি হলো, হুট করে তার হাইপারটেনশন হয়ে গেল। তো এই যে প্যানক্রিয়াটাইটিস অনেক খারাপ একটা অসুখ, অনেক খারাপ একটা ডিজিজ। তো আসলে এই সিচুয়েশনটা যখন অ্যারাইজ হয় তখন একসাথে মোটামুটি বডির কন্ডিশনের উপর যদি ইমিউন সিস্টেমটা একটু উইক থাকে, তখন ওই পেশেন্টটার হয় কি যে একসাথে চারপাশের সব কিছু ধরা পড়তেছে, যে এক তো সে স্টার্ট করলো হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস থেকে, এরপরে তার হলো যে ডায়াবেটিস স্টার্ট হলো, হাইপারটেনশন হলো, তারপর দেখা যাচ্ছে পেটে পানি আসতেছে, অ্যাসাইটিস হচ্ছে, এরপর আপনার কিডনির সমস্যা দেখা দিচ্ছে, পায়ে পানি আসছে। তো একসাথে যখন এরকম একটার পর একটা একটার পর একটা অ্যারাইজ হতেই থাকবে, একটার পর একটা ডিজিজ কন্ডিশন চলে আসবে, তখন সেই কন্ডিশনটাকেই বলে অটো ইমিউন কন্ডিশন বা অটো ইমিউন ডিজিজ, সরি, অটো ইমিউন ডিজিজ। যে ওই কন্ডিশনটাতে আসলে আমাদের বডি যে আমাদেরকে প্রোটেক্ট করবে যে কোনো একটা ডিজিজের এগেনস্টে, তো সেই সিচুয়েশনটা তখন আর থাকে না, মানে বডি আসলে মানে কত আর নেবে, বা কত কোন দিক থেকে কোন দিকে সাপোর্ট দিবে। এক ডায়াবেটিস হয়েছে, আচ্ছা এটা কন্ট্রোল করতে গেলে আবার ওইদিকে দেখতেছে যে প্যানক্রিয়াটাইটিস এফেক্ট করতেছে, আবার ওইটার জন্য যে মেডিসিন বা ইনজেক্টেবল গুলা নিচ্ছে, ইনটেক করতেছে, সেটা আবার এপাশে যে হাইপার টেনশন করতেছে, মানে কোনো দিকে ব্যালেন্স করার মতো কোনো সিচুয়েশন থাকে না। তখনই আমরা ওই সিচুয়েশনটাকেই বলি যে অটো ইমিউন ডিজিজ বা অটোইমিউন ডিজিজ কন্ডিশন। তো এই সময় আসলে ম্যানেজ করার মতো কোনো সিস্টেম থাকে না। আর অটোইমিউন ডিজিজটা তখনই আসলে হয় যখন আমাদের বডির ইমিউন সিস্টেমটা একটু কম কাজ করে বা ইমিউন সিস্টেম উইক থাকে, তখনই আমাদের আসলে এই বডির
অটোইমিউন ডিজিজ গুলা অ্যারাইজ করে আসলে। তখন হয় নাই আচ্ছা, যে সো থ্যাংক ইউ। আজকে আমাদের সেশন যদিও শেষ, তারপরও এখানে আমি একটু আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, একটু কাইন্ডলি যদি রেসপন্স করেন। সামারাইজ জাস্ট ক্লাসের সামারাইজ এই অটো ইমিউন ডিজিজ। আচ্ছা, অটো ইমিউন ডিজিজটা নিয়েই বলি। অটো ইমিউন ডিজিজটা বা ইমিউনিটি সিস্টেমটা সম্পর্কে কেউ একটু বলেন, এই যে হলো সামারি একটু। ধরেন যে পরীক্ষা আসছে এরকম যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইমিউন সিস্টেম অর ইমিউনিটি, তাহলে এটাকে কিভাবে ডিসক্রাইব করবেন? সরাসরি তো এই কোশ্চেনের অ্যান্সারটা নাই, বা সরাসরি কোশ্চেনটাও নাই। তো আপনারা পুরা ধরেন যে যে লেকচার শিট বা যেই বুক থেকে অথবা নিজেরা নোটস করে পড়ছেন, তো সেখান থেকে পড়ে গেছেন, পুরা সিস্টেমটাই পড়ে গেছেন। এখন সামারি আসছে যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট অটো ইমিউন ডিজিজ বা ইমিউন সিস্টেম বা ইমিউনিটি। তো তখন আপনারা কিভাবে সেটাকে এক্সপ্লেইন করবেন? কাইন্ডলি যে কোনো একজন একটু বলেন। বর্তন রাখবো। তাই আমি ঘুরে যাবো না, তারা দেন আপনাদের রুমটা চকচক হয়ে গেছে। আমি জানি না। কি শুনতে পাচ্ছেন আমাকে? কেউ একজন একটু নিজে থেকে জাস্ট সামারি 2-4 লাইনে। আচ্ছা, আমি কি বলবো বলতে, মানে আমি কি নাম ধরে বলবো যে অমুকজন বলেন? ওকে, তাহলে আহ আমাদের আজকের সেশন অলরেডি ওভার। আমি একটু আপনাদের কাছে সামারি শুনতে চাচ্ছিলাম ইমিউন সিস্টেম বা ইমিউনিটি বা অটো ইমিউন ডিজিজের। ওকে, ফাইন, তাহলে আমরা শেষ করে দেই। ওকে, থ্যাংকস ফর ইওর অ্যাটেনশন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।